আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। তো সবাইকে আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অন্য একটা বুট নিয়ে আসছি এখানে, যশোর বুট 2023 তোমার এমসিকিউ প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। তো কিভাবে তোমরা 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যে শর্টকাটে করতে পারবা সেই টেকনিকটা আমি তোমাদের শেখাবো, ঠিক আছে? তাহলে দেখি আমি শুরু করছি ফার্স্টে। আচ্ছা, প্রথমটা হচ্ছে দেখো, সরল রেখা থেকে একটা প্রশ্ন। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এত অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বলছে। তো নরমালি আমরা এটা ফর্মুলা কিন্তু আমরা জানি, খেয়াল করো। সেটা হচ্ছে তোমার আচ্ছা, একটা রেখাংশ তাহলে দুইটা প্রান্ত বিন্দু থাকে, মনে করে এবি, ঠিক আছে? সেটাকে তুমি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবা। অন্তর্বিভক্তিকরণ, আমরা বিভক্তিকরণ দুই প্রকার জানি, একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ, একটা বহির্বিভক্তিকরণ। তো মনে করে এই রেখাংশটাকে আমি মনে করো এই যে সি একটা বিন্দু, যে n:n অনুপাতে অন্তর্বিভক্ত করব, ঠিক আছে? রেশিওটা আমার কাছে দেওয়া আছে, খেয়াল করো, 2:2 রেশিওটা কিন্তু আমার কাছে দেওয়া আছে। দেখো রেশিওটা কিন্তু দেওয়া আছে আমার কাছে, দেখো 2:1। তাহলে m এবং n এর মান দেওয়া আছে। তাহলে এখানে c বিন্দুটা আমরা কিভাবে বের করব? দেখো ফর্মুলাটা হচ্ছে এটা, খেয়াল করো। ফর্মুলাটা হচ্ছে আমার, দেখো mx2। আচ্ছা, এই বিন্দুটা যদি তোমার x1, y1 হয়, এটা যদি x2, y2 হয়, তাহলে আমার ফর্মুলা খেয়াল করো, এই যে m এর সাথে এই পোরশনের সাথে তার বিপরীত বিন্দুর ভুজটা নিতে হবে। তাহলে mx2 n x1 ডিভাইডেড বাই m n। তাহলে কুটিটা কিভাবে নিতে হবে? কুটিটা নিতে হবে তোমার my2 n y1 ডিভাইডেড বাই m n ডিভাইডেড বাই m n। খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা একটা বের করলে তো হচ্ছে, আমরা একটা দেখে তো জিনিসটা অ্যানসারটা বের করতে পারি। দেখো তাহলে জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। তো এখানে m এর ভ্যালু হচ্ছে আমার 2, খেয়াল করো, m এর ভ্যালু হচ্ছে 2। এখানে আমি তাহলে এই জিনিসটা এই জায়গায় এঁকে দেখাচ্ছি তোমাদের জন্য। দেখো যে এইটা p বিন্দু, এটা হচ্ছে q বিন্দু, তারপরে রেশিওটা দেখো 2:1, ঠিক আছে? তাহলে মূলত আমাকে এই বিন্দুটা, ঠিক আছে, দেখো তো এই যে বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো mx2, m এর সাথে -8 এর গুণ করো, তাহলে কি হবে? -16 প্লাস nx1, n এর সাথে 1 এর গুণ করলে তাহলে 1 ডিভাইডেড বাই কত? m n মানে 3। তাহলে দেখো -15 কে তুমি 3 দিয়ে ভাগ করো, -5। তাহলে -5 কোনটাতে আছে? খেয়াল করো, -5 কোনটাতে আছে? -5 আছে কিন্তু ঘতে। দেখো আমার অ্যানসার কিন্তু এটা, ঠিক আছে? তাহলে আর করার দরকার নেই, এটাই হচ্ছে আমার অপশন। ওকে, তারপরটাতে দেখো একটা বৃত্তের সমীকরণ আমার কাছে দেওয়া আছে। এখানে কমন প্রশ্ন এমসিকিউ তে থাকে, বৃত্তের ব্যাসার্ধ থাকবে, কেন্দ্র থাকবে, যে একটা বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু থেকে বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য, এগুলো কমন প্রশ্ন, প্রায় বুঝে পাবো। তাহলে দেখো ব্যাসার্ধটা আশা করছি আমরা ব্যাসার্ধের ফর্মুলাটা দিচ্ছি। আমরা দেখো g² + f² - c। তাহলে এখানে g এর ভ্যালু কত? ঠিক আছে, এখানে খেয়াল করো, আমরা x এর সহগ সমান 2g, 2g সমান 8, তাহলে g এর ভ্যালু 4, 4 কে স্কয়ার করলে 16। আচ্ছা, y এর সহগ সমান 2f - 12, f এর ভ্যালু -6, -6 কে স্কয়ার করলে কত? 36। c এর ভ্যালু দেখো, c এর ভ্যালু হচ্ছে 2, তাহলে -2।
রুট করো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 মাইনাস করলে এখানে হচ্ছে তোমার এটা 14 হয়, তাহলে 0 হবে 4 5, এই যে 5, তাহলে 25 ইনটু 2 5 রুট 2, আমার অপশন হবে এটা 5 রুট 2, এটাই হবে আমার অপশন 5 রুট 2। আশা করি বুঝছো। তাহলে ব্যাসার্ধের ফর্মুলা ছিল রুট জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, ঠিক আছে। ওকে, তারপরের প্রশ্নটা যে এর আগের বৃত্তটা, কারণ খেয়াল করো অভিন্ন প্রশ্ন খেয়াল করো, এই যে উদ্দীপকের সাথে আমাকে 2 এবং 3 অ্যানসার করতে বলছে। তো x অক্ষের খণ্ডিতাংশ, ভালো করে খেয়াল করো, সরি y অক্ষের খণ্ডিতাংশ, এই যে y অক্ষ বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ, বৃত্ত দ্বারা তোমার y অক্ষের খণ্ডিতাংশ, এই যে দেখো এইটার ফর্মুলাটা হচ্ছে 2 ইনটু রুট f স্কয়ার মাইনাস c, f স্কয়ার মাইনাস c। তাহলে একটু খেয়াল করি আমরা f এর মান কত পাইছিলাম, f এর মান পাইছিলাম -6, f এর মান -6, c এর মান কত, c এর মান হচ্ছে 2। তাহলে দেখি আসো, তো এখানে আমরা ভ্যালুটা বসাই দেই। তাহলে এখানে আচ্ছা f এর মান -6, তাহলে 36, c এর মান 2, তাহলে 2 এখানে কত 34 পাচ্ছি, ঠিক আছে 34, এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো 2 রুট 34, এটাই হচ্ছে আমার অ্যানসার। আশা করছি ক্লিয়ার। ওকে, তারপরটা দেখো, তাও বৃত্ত থেকে প্রশ্নটা আসছে, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কোনটা? ঠিক আছে, এটা একটা কমন প্রশ্ন, কিন্তু দেখো খেয়াল করো, আমি জিনিসটা একটু দেখাই তোমাদেরকে। এই যে একটা বৃত্ত, আচ্ছা বৃত্তটা আমাকে বলছে কি, খেয়াল করো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে দেখো 2, -3, বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -3। বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখানে দেখো কিভাবে লিখবো, দেখো y অক্ষটা আমি ঠিক জানি না আসলে কি কিভাবে যাবে, আমি এভাবে নিলাম, দেখো y অক্ষটা, আচ্ছা বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে তখন ওই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কুটির সমান হয়। ভালো করে কি আবার বলছি, দেখো বেসিকটা খেয়াল করো, আমরা এই যে একটা বৃত্ত নিলাম, আচ্ছা বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f, একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে ওই বৃত্তের ব্যাসার্ধটা কুটি, কেন্দ্রের কুটি কত -f, কেন্দ্রের কুটি হচ্ছে তোমার কত -f, তার পরম মানের সমান। x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা কুটি মানে y এলিমেন্টের সমান হয়, তবে পরম মান নিতে হবে। ঠিক বেটি তার অপোজিট কি হয় দেখো, y অক্ষকে স্পর্শ যখন করবে, যে y অক্ষকে যখন স্পর্শ করবে তখন ব্যাসার্ধটা ভুজের সমান হয়, এটা মনে রাখবা। তাহলে এটা x অক্ষকে স্পর্শ করছে না, তাহলে ব্যাসার্ধটা কার সমান, ব্যাসার্ধ কুটির পরম মান, তাহলে -3 কে পরম মান করো, তাহলে -3 কে পরম মান করলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, 3 পাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কাছে কিন্তু এখানে কেন্দ্র আসছে, ব্যাসার্ধ আসছে, ব্যাসার্ধ আমার কাছে জানা আছে। তাহলে দেখো আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণটা দেখো, x h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, r স্কয়ার। আচ্ছা আমরা এখন সহজে বের করে ফেলতে পারি, দেখো তো আমার
এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু দেখো তো। এই ফর্মুলাটা ব্যবহার করলে x মাইনাস h এর ভ্যালু হচ্ছে 2, x মাইনাস 2 হোল স্কয়ার y প্লাস 3 হোল স্কয়ার, আমার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 3 স্কয়ার। তাহলে এমন একটা বৃত্ত পাবে এখানে দেখো, তুমি যখন এটাকে সিম্পলিফাই করবা a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এই 9 এর সাথে 9 টা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে কি পাচ্ছ, মাইনাস 4x প্লাস 9y সরি 6y, মাইনাস 4x প্লাস হচ্ছে কত 6y, মাইনাস 4x খেয়াল করো, মাইনাস 4x প্লাস 6y, এটাতেও আছে এটাতেও আছে, বাট আমার একটা কি থাকবে এখানে b স্কয়ার থাকবে না, 2 স্কয়ার 4 থাকবে, কারণ এই 9 এর সাথে এই 9 টা ক্যান্সেল হবে, তাহলে 4, তাহলে আমার অ্যানসার কিন্তু এটা, আমার অ্যানসার কিন্তু গ। তাহলে এখানে একটা জিনিস তুমি আমরা মনে রাখো, সেটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা কি হবে, কুটির সমান হবে, কেন্দ্রের কুটির সমান হবে, আর y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজের সমান হবে, এই বিষয়টা আমরা মনে রাখবো, কেমন। তারপরটা দেখি এখানে, এত রেখাটি যদি এত বৃত্তের ব্যাস হয় তবে k এর মান কত। আচ্ছা আমরা তাহলে আচ্ছা এই যে বৃত্ত, একটা বৃত্ত, এই যে ব্যাস, আমরা জানি একটা বৃত্তের বৃহত্তম জ্যাটা ব্যাস, যে বৃহত্তম জ্যাটা হচ্ছে ব্যাস, যে জ্যাটা কেন্দ্রগামী, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই ব্যাস। তাহলে এখানে একটা জিনিস তোমরা মনে রাখো, ব্যাসটা আসলে কেন্দ্র দিয়ে যায়, তাহলে এইটা সেটাই বলছে, দেখো এখানে সেটাই বলছে, খেয়াল করো, এটা হচ্ছে আমার ব্যাসের সমীকরণ, এই যে রেখাটার সমীকরণ, এটা ব্যাসের সমীকরণ। তাহলে ব্যাস কিন্তু যদি এই বৃত্তের ব্যাস যদি আমার এটা হয়ে থাকে, দেখো এই বৃত্তের ব্যাস যদি আমার এটা যদি হয়, এই যে এটা, খেয়াল করো, তাহলে এই রেখাটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে সিদ্ধ হবে, ভালো করে খেয়াল করো। তাহলে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে ব্যাস কিন্তু অতিক্রম করে, তাহলে কেন্দ্র মানে একটা বিন্দু, ওই বিন্দু দ্বারা ব্যাসটা কি হবে, সিদ্ধ হবে, এটা আমরা করব। তাহলে দেখি আমরা এখানে, আচ্ছা আমি ফার্স্ট একটা কাজ করি, এটার কেন্দ্রটা বের করার কোনো কাজ করার দরকার, জাস্ট কেন্দ্রটা বের করব। তাহলে আমরা জানি x এর সহগ, আমরা জানি x এর সহগটা হচ্ছে, x এর সহগ হচ্ছে দেখো twice f equal to -12, তাহলে g সমান হচ্ছে কত, -6। আমার কাছে কিন্তু y এর কোনো পদ নাই, তাহলে f এর মান হবে 0। তাহলে আমার কেন্দ্রটা কি হবে, আমার কেন্দ্রটা হবে এখানে তোমার কেন্দ্রটা হবে -g -f, তাহলে কত 6,0। তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটা কি হবে, সিদ্ধ হবে, কি হবে, সিদ্ধ হবে। তাহলে একটা করো, আমার বিন্দুটা কত 6,0, তাহলে 6,0 দিয়ে আমি এটাকে সিদ্ধ করি, তাহলে কি হয় দেখো তো, 6,0 দিয়ে আমি এটাকে সিদ্ধ করলে হবে, তাহলে 2 * 6 - y এর ভ্যালু 0 + k ইকুয়াল টু 0, এখানে 12, তাহলে k এর ভ্যালু কত, -12, k এর ভ্যালু হচ্ছে -12, তার মানে হচ্ছে আমার অ্যানসার হচ্ছে তোমার, আমার অ্যানসার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা একটা কমন প্রশ্ন, দেখো একটা বৃত্তের একটা যদি ব্যাস থাকে, তাহলে ব্যাসটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র দিয়ে কি হবে, সিদ্ধ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখি এখানে আসো, আচ্ছা একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির ভর কেন্দ্র দেওয়া আছে, ত্রিভুজটা ভর কেন্দ্র আমার কাছে দেওয়া আছে। তো আচ্ছা আমি এখানে ABC একটা ত্রিভুজ নিচ্ছি, তো ভর কেন্দ্র তিনটা মধ্যমা যেখানে ছেদ করে আমি সেটাকে G নিচ্ছি।
তো এটা যদি আমার x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, আর এটা যদি x3 y3 হয়, তাহলে তোমার খেয়াল করো এই যে gx স্থানাঙ্কটা কি হয় জানো, x1 plus x2 plus x3 divided by 3 y1 y2 y3 divided by 3, এটা হচ্ছে বর্গক্ষেত্রের স্থানাঙ্ক। কেমন? তাহলে দেখো খেয়াল করো, আমরা একটা কাজ করি। দেখো আমার ভর কেন্দ্রটা দেওয়া আছে, g এর মানটা দেওয়া আছে কত, 6,4। c তে দেওয়া নেই, আমি ধরে নিলাম ফর एग्जांपल আলফা বিটা। c টা কিন্তু দেওয়া নেই আমার, তাহলে ফর্মুলাটা কি হবে দেখো তো, x1 x2 হচ্ছে 7, x3 হচ্ছে আলফা ডিভাইডেড বাই 3। তাহলে প্রশ্ন মতে এই যে ভুজের মানটা, বর্গকেন্দ্রের যে x এর উপাদানটা ভুজের মান কত আছে 6, তাহলে প্রশ্ন মতে এটা সমান 6 দিয়ে দিব। তাহলে এখানে tan প্লাস আলফা 18, তাহলে আমরা তাহলে এইটা সমান কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে 8 দিয়ে শুরু কোনটা, একটা দিয়ে তো আমরা পাচ্ছি, 8 দিয়ে শুরু হচ্ছে খ নাম্বারটা, তাহলে আমার অ্যানসার হচ্ছে ক নাম্বারটা। এটাই হচ্ছে আমার অ্যানসার, আমার করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তারপরেরটাতে দেখো AB এ লম্ব রেখার ঢাল, ফার্স্ট আমি AB রেখার ঢালটা বের করি। দেখো এখানে এই যে AB রেখা 3871 দেওয়া আছে। দেখো AB রেখাটা কি দেওয়া আছে আসলে, 3871। তাহলে AB রেখা লম্ব রেখার ঢাল বলছে। ফার্স্ট আমি AB রেখার ঢালটা বের করি। দেখো আমি সেটাকে নাম দিলাম m। তাহলে ঢাল হচ্ছে y2 y1, 1 8 7। আচ্ছা, তারপর 7 3, তাহলে কত 4। ঠিক আছে, এটা হচ্ছে AB রেখার ঢাল। তাহলে লম্ব রেখার ঢালটা কিভাবে হয় জানো, একটা রেখার ঢাল যা হবে তার লম্ব রেখার ঢাল হবে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, গুণাত্মক বিপরীত, উল্টা হয়ে যাবে। তাহলে উল্টা হলে কি হবে, 4/7 সাথে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, দেখো মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে 4/7 आंसर হচ্ছে এটা আমাদের। তাহলে একটা রেখার ঢাল যা হবে, একটা রেখার ঢাল সাথে তার লম্ব রেখার ঢাল, তাহলে এই রেখার ঢালটা বের করবা, ওই ঢালটাকে বিপরীত করতে হবে। ঠিক আছে, উল্টো করে সেটাকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, তখন তুমি লম্ব রেখার ঢালটা পেয়ে যাবে। ওকে, তা আচ্ছা তারপরেরটাতে যাচ্ছি। দেখো ম্যাট্রিক্সের কমন একটা প্রশ্ন। দেখো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নটা ফার্স্টে দেখো, এটা আমরা জানি একটা বর্গ ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি কি হয়, নন জিরো হয়, তাহলে সেটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, তার মানে ফার্স্ট এটা রাইট। ওকে, বর্গ ম্যাট্রিক্সের কি কি আছে, সারি কলাম সমান। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, যেখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হবে। বাট এখানে তো সমান না, অসমান। এটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু স্কেলার না, স্কেলারের সমান হইতে হবে, সেজন্য আমার অ্যানসার হবে 1 এবং 2। ওকে, তারপরেরটাতে যাচ্ছি। দেখো x এর কোন মানের জন্য এই যে নির্ণায়ক, এটার মানটা 0 হবে, x এর মান। তাহলে আমরা বিস্তারটা করে নিই। দেখো বিস্তারটা আমরা জানি সাধারণত আমরা বিস্তারটা করে থাকি, কিন্তু আমরা সাধারণত প্রথম সারির সাহায্যে করি বিস্তারটা। কি রকম, যে x স্কয়ার সাথে x, তারপর হচ্ছে 4, ঠিক না? বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে তোমরা যে কোনো সারি বা কলাম নিয়ে চাইলে বিস্তারটা করতে পারো। যে কোনো সারি, তুমি 1 নম্বর সারির সাহায্যে, 2 নাম্বার, 3 নাম্বার। তবে আমি যেই সারি বা কলামে জিরো সংখ্যাটা বেশি, জিরো বেশি, সেটা নিয়ে আমি কি করব, বিস্তার করব। সেটা নিয়ে কিন্তু আমি কি করব, বিস্তারটা করব। তাহলে দেখো 3 নাম্বার সারিতে কিন্তু 2টা জিরো আছে। তাহলে দেখো আমার তাহলে বিস্তার করতে একটা প্লাস মাইনাসের একটা বিষয় থাকে সহগুণকের। তাহলে প্লাস দিয়ে শুরু করো, প্লাস মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, তাহলে 3 নাম্বার সারি দিয়ে বিস্তার করব। কি বলছিলাম, যে সারি বা কলামে জিরো সংখ্যাটা বেশি থাকবে, সেই সারি বা কলাম দিয়ে তোমাকে কি করতে হবে, বিস্তার করতে হবে, তখন জিনিসটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো 3 নাম্বার সারিতে দুইটাই শূন্য,
তাহলে স্রেফ আমি 6 নরমালি দেখো 0, আচ্ছা 0 এর জন্য 0 এর সাথে তার সহগুণক নেওয়ার তো দরকারই নেই, কারণ টোটাল পার্টটাতে 0, ঠিক আছে। তাহলে আমি স্রেফ 6 প্লাস, তাহলে 6 বরাবর সারি কলাম বাদ দেই, তাহলে থাকে এগুলা x স্কয়ার x 3 আচ্ছা আমি -6 দিয়ে ভাগ করে দিই, তাহলে -6 টা আর থাকে না, তাহলে এখানে কি থাকে দেখো 3x স্কয়ার, এই যে আমি যদি কোণাকুণি গুণ করি এখানে 3x স্কয়ার - 3x, ঠিক আছে আমি 3 দিয়ে ভাগ করে দেব। ভালো করে খেয়াল করো, তুমি ধ্রুব সংখ্যা দিয়ে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতে পারবা, চলক দিয়ে ভাগ করতে পারবা না। তাহলে x কমন নাও, x - 1 = 0, তাহলে এখানে x 0 অথবা x - 1 0, তার মানে 0 আর 1 পাচ্ছ তুমি, 0 আর 1, এটাই হচ্ছে আমার অ্যানসার। বুঝছি? ওকে, তারপরেরটাতে আমি যাচ্ছি, এখানে খেয়াল করো। আচ্ছা এখানে ত্রিকোণমিতি মানে হচ্ছে ফর্মুলা খেলা, ঠিক আছে। ফর্মুলা টেকনিক্যালি যেভাবে পারবা, ফর্মুলাকে যত বেশি ভালোভাবে মনে রাখতে পারবা তোমরা এমসিকিউ তে তত বেশি ভালো করতে পারবে। যেমন এখানে দেখো একটা আমরা তিনটা ফর্মুলা এখানে আমরা জানি, দেখো তোমাদের মনে আছে কিনা, দেখো sin 2a tan 2a cos 2a, ঠিক আছে, এ গুণিতক কোণ। তাহলে এখানে sin এবং tan এরটা প্রায় কাছাকাছি, তো এটা হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে sin, তাহলে tan 2a তে সেফ হুবহু সেম, জাস্ট এখানে মাইনাস হবে, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। আর cos 2a যেটা tan এর মাধ্যমে প্রকাশ করতে হয় ফর্মুলা, সেটা হবে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। বাট আমার তো কোনটা দেখো, আমি তো এটাই তো পাইছি, দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমার এখানে দেখো অ্যানসারটা খেয়াল করো, তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো, এটা সমান sin 2a লিখতে পারবো, sin 2a মানে এটাই তো a, এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাবো, 90 ডিগ্রি প্লাস twice x। তো আমরা কি জানি 90 এর জন্য সাইনটা কি হয়, 90 এর জন্য সাইনটা cos হয়ে যায়, তো cos twice x। এরপরে পজিশন হিসাব করে দেখো, পজিশন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু পজিটিভ, তাহলে cos twice x অ্যানসার, এটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে, তারপরেরটাতে যাচ্ছি। এখানে দেখো যদি কখনো এই ফরম্যাটে এমসিকিউ যদি তোমরা পাও, যে দেখো 1 প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan, এটার অ্যানসার হচ্ছে tan of 45 ডিগ্রি প্লাস a, tan of 45 ডিগ্রি প্লাস a, 1 প্লাস tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30। তাহলে আমার অ্যানসারটা কত হবে, তাহলে 45 এর সাথে তোমরা a মানে 30 প্লাস করো, তাহলে 75, tan 75 হচ্ছে অ্যানসার, এটাই হচ্ছে আমার অ্যানসার। মূলত কিভাবে সেটা আসছে মূলত তোমরা 1 সমান tan 45 দিবা, তাহলে tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, tan of a প্লাস b। ওকে, আচ্ছা তারপরেরটাতে যাচ্ছি আমরা। একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে, স্থূলকোণের পরিমাপটা বের করতে হবে। আচ্ছা বাহু দেওয়া আছে, কোণ বের করার ফর্মুলা হচ্ছে ত্রিভুজের কোসাইন ফর্মুলা, cos a cos b cos c। বাট তোমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে আসলে বড় কোণ কোনটা, স্থূলকোণ, ঠিক আছে। আমরা জানি একটা স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ থাকে একটা, তাহলে সেটা কোনটা। আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণটা কি হয়, বৃহত্তম হয়। তাহলে দেখো তো আমরা একটা বিষয় নেই, আমি ধরে নিচ্ছি ত্রিভুজটা এই টাইপের হবে, বৃহত্তম বাহু এটা 8, এটা 6, এটা 4 নিলাম। তো আমি a দিয়ে শুরু করছি, a b c, খেয়াল করো। তো a কোণের বিপরীতটা হচ্ছে a বাহু,
তারপর বি কোণের বিপরীতটা বি বাহু, সি কোণের বিপরীতটা সি বাহু। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি যেভাবে ধরে নিলাম, তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 8, তাহলে 8 এর বিপরীত কোণটা a, তার মানে এর মানটা বের করতে হবে, এটা স্থূলকোণ। তাহলে দেখো খেয়াল করো cos a ত্রিভুজের কোসাইন ফর্মুলা টেকনিকটা দেখো, তুমি যখন cos a বের করবা, a বের করবা, তখন মাইনাস a স্কয়ার হবে। তাহলে a টা বাদ গেলে থাকে আর bc, b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2bc। তাহলে আমরা হিসাব করি, দেখো b এর মান 4, তাহলে 4 স্কয়ার 16, c এর মান হচ্ছে 36, a হচ্ছে তোমার 8, তাহলে 64 ডিভাইডেড বাই 2 ইনটু b ইনটু c, b এর সাথে c, তাহলে 24 কে 2 দ্বারা গুণ করো, তাহলে 48। তাহলে এখানে আমরা হিসাব করলেই তো পাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো 2 5, তাহলে মাইনাস হবে আর কি, কেমন 48। তাহলে এখানে আর হিসাব করার দরকারটা কি, মাইনাস কোনটাতে আছে, একটাতেই তো মাইনাস আছে। দেখো এই যে cos ইনভার্স এর সাথে মাইনাস একটাতে আছে, -1/4, ঠিক আছে, -1/4। এখানে আমি প্রক্রিয়াটা দেখালাম, বাট আমি কিন্তু শর্টকাটে জিনিসটা এভাবে করতে পারি। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদের চতুর্ভাগটা দেখাচ্ছি। দেখো আমরা জানি cos এর মান কিন্তু এটাতে পজিটিভ, এটাতে পজিটিভ। স্থূলকোণ মানে কি 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে পজিশন কোনটা এটাই, ঠিক না, সেকেন্ড। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান কিন্তু নেগেটিভ হয়, মনে রাখবা। তো তোমরা দেখো নেগেটিভ কার সাথে আছে, আমি এভাবে কেন করলাম, মনে করো নেগেটিভ দুইটার সাথে দিয়ে দিয়েছে অপশনে, দুইটাতে নেগেটিভ আছে, মাইনাস আছে, ঠিক আছে, তখন তো obviously তোমাকে এভাবে করে করতে হবে। বাট যদি একটা যদি মাইনাস থাকে, cos ইনভার্সের সাথে যদি একটার সাথে মাইনাস সাইন থাকে, তাহলে বুঝতে বুঝে আছে, ঠিক আছে। কারণ হচ্ছে স্থূলকোণ বলছি, স্থূলকোণ, তাহলে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি হয়, নেগেটিভ হয়। ওকে, আচ্ছা এইটাতে তাহলে আশা করছি কারো প্রবলেম থাকবে না। তারপরেরটাতে যাচ্ছি, দেখো cos 2a, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা cos 2a। cos 2 এর অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে, মেইন ফর্মুলা হচ্ছে এটা। cos 2a cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, রাইট। cos 2a 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, একটু আগে তোমাদের বললাম, এটাও রাইট। এখানে দেখো এইটাকে একটু মডিফাই করে এটা নিয়ে আসছে, তাহলে জিনিসটা আমি দেখাই। দেখো এটাকে মডিফাই করলে কি হয়, 1 মাইনাস tan স্কয়ার সমান 1 বাই cot স্কয়ার থিটা, তারপর হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ারটা হচ্ছে আসলে sec স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা। ওকে, তাহলে এখানে আমি পাচ্ছি cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে আমি পাচ্ছি দেখো cot স্কয়ার থিটা, তাহলে sec, ঠিক আছে, sec মানে 1 বাই cos, sec মানে কত, 1 বাই cos, তাহলে উল্টে দিয়ে cos স্কয়ার হয়ে যাবে, cos স্কয়ার থিটা, তাহলে cot স্কয়ার থিটা মাইনাস 1। তো এখানে খেয়াল করি, তাহলে cot হচ্ছে কত, cos স্কয়ার বাই sin স্কয়ার, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, ঠিক আছে। তো এখানে থাকে উপরে কি থাকে, উপরে থাকে তোমার cos স্কয়ার থেকে, cos স্কয়ার বাদ দাও, 1 বাই sin মানে কত, cosec, তাহলে cot স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা, এটাও কিন্তু রাইট আমার। তার মানে আমার অপশন হচ্ছে কোনটা, চারটাই হচ্ছে আমার অপশন, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার অ্যানসার। দেখো তারপরটাতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা খেয়াল করো, এটা আগেও কয়েকবার আসছে, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। তাহলে এটা যারা ফর্মুলা আমরা ভালো পারি তাদের জন্য এরকম একটা ফিগার আসলেই কিন্তু একটা ফর্মুলা মাথায় চলে আসে, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এই টাইপের। তাহলে আমরা একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, দেখো সেটা হচ্ছে আমরা
দেখো sin of a plus b, sin of a plus b into sin of a minus b, এটা ফর্মুলা হচ্ছে sin স্কয়ার a minus sin স্কয়ার b, sin of a plus b into sin of a minus b, sin স্কয়ার a minus sin স্কয়ার b। এখন যেহেতু আমরা cos এর সাথে রিলেটেড, এটাকে আমরা cos এর মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি। আমি যদি এখানে লিখি তোমার 1 minus cos স্কয়ারে 1 minus cos স্কয়ার b যদি আমি লিখি এখানে কি হয় দেখো, তাহলে এই যে 1 ক্যান্সেল হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে cos স্কয়ার b টা সামনে আসবে, cos স্কয়ার এটা, তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি দেখো cos স্কয়ার b minus cos স্কয়ার a সমান কিন্তু আমি এটা লিখতে পারি। তাহলে দেখো এই যে আমি এখান থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে ফেলি, তাহলে cos স্কয়ার b minus cos স্কয়ার a, এই যে এখান থেকে, তাহলে এটা সমান কি বলতো, এটা মাইনাস সাইন আসবে, তাহলে cos স্কয়ার b minus cos স্কয়ার a সমান লিখতে পারি sin of a plus b into sin of a minus b, তাহলে sin of a plus b into sin of a minus b। খেয়াল করো তো a plus b এর মান কত আছে, পাই বাই 4, তাহলে sin পাই বাই 4 এর মান কত, 1/√2, 1/√2। বাট কোন অপশনে দেখো, কোন অপশনে মাইনাস সাইন নাই, তার মানে একটা মাইনাস সাইন কমন নিতে হবে। এটাকে মাইনাস সাইন যখন কমন নিবা, sin মাইনাস থিটা মাইনাস sin থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন b টা আগে আসবে, এটা পরে যাবে, তাহলে 1/√2 sin of b minus a, তার মানে আমার आंसर হচ্ছে এটা। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, আমরা যখন প্র্যাকটিস করব এরকম অনেকগুলো এমসিকিউ যখন প্র্যাকটিস করব, তো দেখা 25টার মধ্যে মিনিমাম 15টা থেকে 20টার কাছাকাছি এমসিকিউ এমন থাকবে যেগুলো আসলে সলভ করতে আমার 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, এমন কিছু এমসিকিউ থাকবে, ঠিক আছে, 5-6টার মধ্যে এমসিকিউ এমন পাবা যেগুলোতে একটু ক্যালকুলেশন বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা ওই যে ধরলাম 15-16টা যেগুলো আসলে 1 মিনিটে দুইটা করে সলভ করা যায়, ওখানে কি কিছু টাইম তোমার সেভ হবে। ঠিক আছে, যেই সময়টা তোমার বেঁচে যাবে, যে সেভ হবে, ওই সময়গুলো এইখানে তোমার ব্যবহার করতে হবে। কয়েকটা এমসিকিউ এরকম পাবাই। ঠিক আছে, সেই জন্য মিনিমাম 5-6টা এমসিকিউ যা তোমাকে আসলে ক্যালকুলেশন করে বের করতে হবে, তার কোনো শর্টকাটও থাকবে না, অনেক সময় করা লাগবে, কোনো ওয়ে নেই। দেখো আচ্ছা, অন্তরীকরণ থেকে কমন এমসিকিউ দেখো, আমরা 1 plus 1 by x, যদি x এর লিমিট যদি ইনফিনিটি হয় তখন ফাংশনের লিমিটটা e হয়। ঠিক আছে, এই 1 by x তার বিপরীত হচ্ছে x থাকা লাগবে, তখন এটার সময় আমরা লিমিটিং ভ্যালু e লিখতে পারবো। তাহলে দেখো এটা এখানে আসছে, এটাকে আমি দেখো তো 1 plus 1 by x, x 1 plus 1 by x, ঠিক আছে, দুইটাকে আমি আলাদা করে লিখলাম, x এর সাথে 5 এর সাথে সূচক। ঠিক আছে, তো ইনডেক্সের নিয়ম অনুযায়ী তাহলে x এর সাথে একবার হবে, 5 এর সাথে একবার হবে, তাহলে লিমিটও দুইবার হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হবে, এখানে কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হবে। তো এটা লিমিটিং ভ্যালু তো e, সরাসরি ফর্মুলা, এটা লিমিটিং ভ্যালু হচ্ছে e। আর এখানে কি হবে, x এর লিমিট এখানে বসাও, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে 0 প্লাস 1 মানে 1, 1 এর উপর পাওয়ার 5 মানে 1, তার মানে অনলি 1, তাহলে আমার आंसर হচ্ছে e। তাহলে এখানে দেখো খেয়াল করি আমি, তাহলে আমার आंसर হচ্ছে আসলে এটাই হচ্ছে আমার आंसर। e হচ্ছে আমার आंसर। ওকে, তারপরেরটাতে যাচ্ছি, দেখো x টু দি পাওয়ার টুয়াইস x, এই যে ফর্মুলাটা মনে রাখবা, এখানে u টু দি পাওয়ার v। আচ্ছা, এইটাতে তোমাদের যে ভুলটা হবে সেটা হচ্ছে এরকম, সেই ভুলটা হচ্ছে তোমাদের দেখো x টু দি পাওয়ার n ফর্মুলা আছে কিন্তু n x টু দি পাওয়ার n minus 1, a টু দি পাওয়ার x, এটারও কিন্তু ফর্মুলা আছে a টু দি পাওয়ার x ln n। এই দুইটার একটার মধ্যে কিন্তু এটা পাওয়া পড়ে নেই, খেয়াল করো।
x টু দি পাওয়ার n, পাওয়ারে কি হইতে হবে, কোনো ধ্রুব সংখ্যা আসতে হবে, বাস্তব সংখ্যা আসতে হবে, অথবা a টু দি পাওয়ার x সূচক ফাংশন। ঠিক আছে, তোমার বেসে থাকবে একটা ধ্রুবক থাকবে, দেন পাওয়ারে থাকবে চলক। কিন্তু এখানে দেখো বেস এবং পাওয়ার দুইটাতে চলক চলে আসছে, তখন আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, এটা u টু দি পাওয়ার v ইউজ করতে হবে আমাকে। তাহলে এটা দেখো u টু দি পাওয়ার v, ফার্স্টে যা আছে তা, সেকেন্ড ব্র্যাকেট দাও, ddx অফ v ln u, এটা হচ্ছে आंसर, ddx অফ v ln u। তাহলে আসো ফার্স্টে যা আছে তা x টু দি পাওয়ার 2x, জাস্ট ঠিক আছে, যেটা আছে সেটা ফার্স্টে, তারপরে হচ্ছে তোমার দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, ddx অফ b, b মানে 2x, v ln u, v ln u। তাহলে x টু দি পাওয়ার 2x পাচ্ছি, এখানে ub অ্যাপ্লাই করতে হবে, ddx অফ ub। দেখি তাহলে আসো, u ddx অফ u কে রেখে b কে অন্তরীকরণ করো, তাহলে ln x এর অন্তরজ হচ্ছে 1/x প্লাস b কে রাখলাম, u কে অন্তরীকরণ করো, 2x এর অন্তরজ হচ্ছে 2। ঠিক আছে, তো এইখানে তাহলে কি পাচ্ছি দেখো, x টু দি পাওয়ার 2x পাচ্ছি, x দিয়ে ভাগ করলে 2, এখানে 2 ln x, x টু দি পাওয়ার 2x ইনটু 2 প্লাস 2 ln x, এই অপশনটা আছে কিনা, এই যে এখানে আছে দেখো, এই যে এখানে আছে, এই দেখো x টু দি পাওয়ার 2x ইনটু 2 প্লাস 2 ln x, এটা হচ্ছে আমাদের অপশন। তারপরটা আমরা দেখি, দেখো e টু দি পাওয়ার মাইনাস 10x, সিম্পল হিসাব, আমরা জানি e টু দি পাওয়ার x, ঠিক আছে, এই যে সূচক ফাংশনটার অন্তরজ এবং যুগজটা সেম হয়, যা আছে তা, তাহলে এটা কি হবে, e টু দি পাওয়ার মাইনাস 10x হবে। কিন্তু x তো x না, x এর সাথে সহগ আছে না, ঠিক আছে, তাহলে যুগজীকরণ মানে সহগ দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে সহগ কত, -10 দিয়ে ভাগ করো প্লাস, তাহলে e টু দি পাওয়ার -10x ডিভাইডেড বাই -10 প্লাস c, আমার आंसर হচ্ছে কোনটা, এটাই হচ্ছে আমার आंसर। ঠিক আছে, আচ্ছা তারপরটাতে যাচ্ছি, দেখো তো যুগজীকরণের কিন্তু আসলে অনেকের প্রবলেম আছে, তো আমি বলবো যুগজীকরণের তোমরা বেসিক কয়েকটা ফর্মুলা আছে, যে তোমার 15 থেকে 20টা ফর্মুলা অন্ততপক্ষে 20 ফর্মুলা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু যুগজীকরণ এমসিকিউ করতে পারবে। ঠিক আছে, সেম ফর্মুলা দিয়ে, যেমন এখানে দেখো আমি একটু এটাকে সাজাই, দেখো 0 টু 1 1/1 প্লাস x স্কয়ার, আমি এই 4 টাকে বাইরে নিয়ে আসি, দেখো তা 1/1 প্লাস x স্কয়ার, এটা যুগজ কিন্তু tan ইনভার্স x, এই যে সেম ফর্মুলা, তাহলে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x, আমার লিমিট হচ্ছে এখানে 0 থেকে 1, আমার লিমিট হচ্ছে এখানে কত, 0 থেকে 1। তাহলে আসো ফার্স্টে 1 বসাও, ফার্স্টে আমি কি বসাবো, ফার্স্টে আমি 1 বসাবো এখানে, তারপর আমি 0 বসাবো। আমরা জানি tan ইনভার্স অফ 1 এর মান কত জানো, π/4 45, আর tan ইনভার্স অফ 0 এর মান 0, তাহলে 4 দিয়ে ভাগ করে आंसर হচ্ছে π, এটাই হচ্ছে আমার आंसर, এটাই হচ্ছে আমার आंसर। খেয়াল করো, 5x স্কয়ার প্লাস 20y স্কয়ার ইকুয়াল টু 100 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা যুগজীকরণের একটা প্রশ্ন। আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে, দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এর ফিগারটা হয় কিন্তু এরকম। ঠিক আছে, একটা ব্যাপার আছে, বড় ছোট একটা ব্যাপার আছে, জাস্ট আমি এটা নিলাম। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে পাই ইনটু এবি বর্গ। যদি তুমি এইভাবে সাজিয়ে নিতে পারো, তাহলে এখান থেকে এবি যদি পেয়ে যাও, তখন ক্ষেত্রফল হচ্ছে পাই ইনটু এবি। তাহলে আসো দেখি আমরা, তাহলে এখানে দেখো আমি যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই তাহলে 20,
আচ্ছা 20 দিয়ে ভাগ করলে থাকে 5, ঠিক না? তো এ বি ভালো করে খেয়াল করো। তো 20 কে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, x স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে 2√5, 2√5 এই যে দেখো, এটাকে লিখতে পারি √5 স্কয়ার। তাহলে পাই ইনটু এ বি অ্যাপ্লাই করো, পাই এ হচ্ছে কত, এ হচ্ছে 2√5, বি হচ্ছে √5। তাহলে √5 কি হবে 5, তাহলে 5 টু যা 10, তাহলে आंसर হবে 10 পাই। आंसर হবে কত, 10 পাই, এটাই হবে আমার आंसर। আচ্ছা এরপরে ম্যাট্রিক্স থেকে আসছে, দেখো একটা ম্যাট্রিক্স থেকে কোশ্চেন চলে আসছে আমার, মাত্রা সম্পর্কে একটা প্রশ্ন, ভেরি কমন একটা প্রশ্ন। পি এবং কিউ ম্যাট্রিক্স দুটির ক্রম দেওয়া আছে, খেয়াল করো। তো a বাই বি, বি বাই সি, ঠিক আছে? তাহলে পি কিউ একদম সিম্পল হিসাব দেখো। তো দুইটা ম্যাট্রিক্সে তুমি গুণ করবা, এখানে একটা কি দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমার দেখো a বাই বি দেওয়া আছে, b বাই সি। তাহলে দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করবা, শর্তটা হচ্ছে তোমার ফার্স্টেরটার কলাম পরেরটার রো সমান হইতে হয়। তাহলে সমান, তাহলে ওই যে সমান দুইটাকে বাদ দাও, তাহলে থাকে আর কি a এবং c। তাহলে পি কিউ, এই যে পি কিউ মাত্রা হবে a বাই সি, তাহলে আমার आंसर হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা তারপরটাতে যাচ্ছি, দেখো একটা ম্যাট্রিক্স অব্যতিক্রমী, আমরা দুই ধরনের ম্যাট্রিক্স পাবো এখানে, ব্যতিক্রমী অব্যতিক্রমী। ব্যতিক্রমী অব্যতিক্রমী, ব্যতিক্রমী হলে মান শূন্য হয়, ম্যাট্রিক্সের মান মানে এটা নির্ণায়ক শূন্য হবে, আর অব্যতিক্রমী হলে মান শূন্য হবে না, নির্ণায়ক শূন্য হবে। তাহলে দেখো, আচ্ছা যেমন এখানে দেখো, আমরা যদি জিরো যদি এখানে বসাই, জিরো যদি বসাই, তাহলে এখানে 4, এটা 4 4, তাহলে -4, তাহলে তার মান কি হয় দেখো, -16 গুণ করলে -16, একটা ফর্মুলার মাইনাস, এখানে +16, তাহলে 0 হয়ে যাচ্ছে দেখো, ঠিক আছে? অব্যতিক্রমী, অব্যতিক্রমী মানে 0 হবে না, ঠিক আছে? অব্যতিক্রমী হবে হওয়া শর্ত। তাহলে x বসালে, আমি আবার বলছি দেখো, ম্যাট্রিক্সই অব্যতিক্রমী হবে। অব্যতিক্রমী মানে তোমার মানটা কি হবে না, মানটা শূন্য হবে না। আচ্ছা তাহলে আমরা জিরোর জন্য কি পাইছি, শূন্য পাচ্ছি। তাহলে জিরো যদি হয়, জিরো বসালে শূন্য, যদি জিরো না বসাই তাহলে শূন্য হবে না, নট জিরো, জিরো হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি যেমন আরেকটা নিচ্ছি, ফর এক্সাম্পল 4টা নিই, দেখো 4, তাহলে 4 নিলে কত 16, তাহলে এখানে কত 0, 4 থেকে 4 গেলে 0, তাহলে -4 4, তাহলে এখানে আমি আর কি পাচ্ছি দেখো তো, 16 16 ইনটু 0, তাহলে কত 0 প্লাস 16, তাহলে आंसर কত 16। তাহলে দেখো এটার জন্য কিন্তু মান শূন্য আসে না, এটার জন্য মান শূন্য আসে না, এটা বসাইলে জিনিসটা খেয়াল করো, একটু কনফিউশন মনে হবে তোমাদের। দেখো 4টা বসালে প্রবলেম নাই, এটা নট ইকুয়াল দেওয়ার দরকার না, 4টা বসালে অব্যতিক্রমী হবে, ঠিক আছে? 4 জিনিসটা দেখো নট ইকুয়াল, ইকুয়াল হলে প্রবলেম নাই, তো ইকুয়াল বলতে আমার 0 আসে না, মানে অব্যতিক্রমী হচ্ছে। তো -4 ও সেম, দেখো -4 দেখো, তাও কিন্তু তোমার 0 আসবে না, তার মানে নট ইকুয়াল হওয়ার দরকার নাই, ইকুয়াল হলে প্রবলেম নাই, অব্যতিক্রমী হচ্ছে। সেম কথা এখানে, সেজন্য আমার आंसर হবে 0, অর্থাৎ 0 হলেই প্রবলেম, 0 হলেই কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, মান 0 হয়ে যাচ্ছে। তা মান 0 হওয়া মানে কি, তখন অব্যতিক্রমী থাকবে না। তাহলে অব্যতিক্রমী থাকার জন্য 0 বসানো যাবে না, 0 হওয়া যাবে না, তার মানে খ হচ্ছে আমার आंसर, ঠিক আছে? দেখি তারপরটা দেখো, p এর কোন মানের জন্য নির্ণায়কটি মান শূন্য হবে। কমন একটা প্রশ্ন দেখো পরীক্ষা আসে, আমরা
নির্ণায়কের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তোমার সেটাকে বিস্তার করার দরকার পড়ে না। ঠিক আছে, যেমন আমরা জানি, দেখো একটা নির্ণায়কে যে কোনো দুইটা সারি বা কলাম যখন সেম হয়ে যাবে, উপাদানগুলো যখন এলিমেন্টগুলো যখন সেম হয়ে যাবে, তখন তার মান শূন্য হয়। যেমন দেখো 1 2 3, তাহলে দেখো 1 2, যদি এটা 3 হয়, যদি পিটা 3 হয়, তখন এক নাম্বার সারি দুই নাম্বার সারি সেম হয়ে যাচ্ছে না? তাহলে সেম হয়ে গেলে তো মান শূন্য হয়। তাহলে 1 2 3 1 2 3, ঠিক না? তাহলে পি এর মান হচ্ছে এখানে 3, এইটাই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখো সহগুণক। তাহলে আমরা একটা এক নাম্বার সারি বাদ দেই, তিন নাম্বার কলাম বাদ দেই, ঠিক আছে? কিন্তু সহগুণক একটা মাইনাসের ব্যাপার আছে, কখনো মাইনাস কখনো প্লাস। আচ্ছা, এই যে 1 1 এক নাম্বার সারি তিন নাম্বার কলাম, 1 এবং 3 কে যোগ করো 4 4 তো যোগ সংখ্যা হলে প্লাস সাইন দিতে হবে। তাহলে এখানে কত? 3 1 7 -2। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে -6 -7 -30, आंसर হচ্ছে কত? -30। এটাই আমার आंसर। তারপরটা দেখো বিপরীত ম্যাট্রিক্স। এটা ছাড়া আমি কোনো প্রশ্ন দেখিনি এই পর্যন্ত, এইটা থাকবেই। ঠিক আছে, এটা একটা দেখো 2/2 মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্স, 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স। নরমালি যদি ম্যাট্রিক্সটা আমার 3/3 হতো, তখন এটা বড় একটা ম্যাথ, ঠিক আছে? তখন সেই ম্যাথটা মূলত 4 এর জন্য পরীক্ষায় সিকিউতে আসে। তো 2/2 টা এমসিকিউতে আসে, কারণ হচ্ছে এটা শর্টকাটে করা যায়। দেখো এটা শর্ট ফর্মুলা আছে। তাহলে ফার্স্টে 1 বাই মান দেখো 15 -12, তাহলে কত থাকে? 3, 1/3, ঠিক না? 1/3। তারপরে কি হবে? মুখ্য কর্ণ এক্সচেঞ্জ হয়ে যাবে, 3 এখানে 5 এখানে। তাহলে দেখো আর কি করার দরকার আছে? এই যে এটাই তো চলে আসছে, মুখ্য কর্ণটা এক্সচেঞ্জ হয়ে যাবে, গৌণ কর্ণের আগে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে, মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার অ্যানসার কিন্তু এটা। আচ্ছা, এবি রেখার ঢাল, সরলরেখা থেকে লাস্ট কোশ্চেন দেখো, ঢাল y2 - y1, 8 - 4 মানে 4, x2 - x1 মানে 4, তাহলে 4/4 সমান 1। এখানে অপশনটা দেওয়া নেই আসলে, এখানে 1 দেওয়া ছিল, এটা জিনিস সেখানে লেখা হয় নাই। দেখো আমি এটা রাইট ধরে নিচ্ছি, এখানে 1 ছিল ধরে নিচ্ছি। ওকে, এবি রেখার সমীকরণ, ঠিক না? এবি রেখার সমীকরণ, তো আমরা দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়ে সেটাকে বের করতে পারি। দেখো x - x1 / x1 - x2, ঠিক না? এটা হচ্ছে সমীকরণ। y - y1 / y1 - y2। তবে আমরা ইজিতে করতে পারি যে এটা যদি আদৌ এবি রেখার সমীকরণ হয়, তাহলে এই রেখাটা এই বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। তাহলে দেখো তো, x এর ভ্যালু আমি 6 বসাই, 6, y এর ভ্যালু 4 বসাই, -2, সিদ্ধ হচ্ছে। 6 থেকে 6 গেলে 0, তাহলে রাইট। ইভেন এইটা দিয়ে সিদ্ধ হচ্ছে, দেখো b দিয়ে, তার মানে দুই নাম্বারটা রাইট। 3 নাম্বার, AB কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্র আঁকতে গেলে স্রেফ একটা বাহু আমার দরকার, কারণ বাহু স্কয়ার। একটা বাহু যখন পাবা, সেটাকে স্কয়ার করলে আমি বর্গের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমি AB বাহুর দৈর্ঘ্যটা বের করব। দেখো তাহলে দেখো x2 - x1, তাহলে 10 থেকে 6 গেলে 4 কে স্কয়ার করলে 16 হয়, x2 - x1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার, তাও 16, এই তাহলে কত? 32। এটা এবি, ঠিক না? এটা এবি। তো বাহু স্কয়ার না, এটাকে স্কয়ার করো, স্কয়ার করলে 32 হবে, 32 বর্গ একক। তার মানে এটা আমার হবে, এটা রং। অ্যানসার হচ্ছে 1 এবং 2, ঠিক আছে? তো তোমরা কিন্তু এগুলা, এই যে আমি অনেকগুলো ফর্মুলা বললাম, এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। দেন একটু পারলে তোমরা এই করার সময় এই ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করা। যেমন আমার ক্লাসটা দেখবা, যে ফর্মুলা, যেমন আমি sin 2a tan 2a বা আরো কিছু ফর্মুলা দিলাম, একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখা জিনিসটা মনে থাকবে তোমাদের জন্য, ঠিক আছে?
তো আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আরেকটা বোর্ড এমসিকিউ নিয়ে আসবো তোমাদের জন্য। তোমাদেরকে বলছি, অনলি তোমরা 23 এবং 22 সালের সবগুলো এমসিকিউ বেসিক সহকারে ফর্মুলাগুলো ভালোভাবে আয়ত্ত করে ফেলো, দেখবা সবগুলো কমন পাই যাবা। ঠিক আছে, সেটা এইচএসসি তে বলে যেখানেই বলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।